গাড়িতে তুলে নিয়ে গেছে। আর যা বলে গেছে তা প্রতিফলন তো ঘটেই চলেছে। কিন্তু এই মুহূর্তে প্রতিমা সাক্ষ্য ছাড়া মেজদাকে নির্দোষ প্রমাণ করা অসম্ভব। তাহলে যাবো পারাসার, তুমি দেরি করো না, যেমন করে পারো প্রতিমাকে বুঝিয়ে সুঝিয়ে। না, তাতে তো সৌরভ মুক্তি পাবে মা, কিন্তু তাদের সুদেব কাকার মৃত্যু হতে পারে। তাহলে কি আমার ছেলেটা বিনা দোষে সারা জীবন কলঙ্কের বোঝা মাথায় নিয়ে জেলের ঘানি টানবে? তাই কি কখনো হয় মা? সৌরভ গৌরবের আজ আমার শক্ত দুটো হাত, দু চোখের মনি, এদের এক আমার সংসার বিনতে ফোটা দুটো সুগন্ধি পারিজাত, এদের একটাকে হারালো যে আমি বাঁচতে পারবো না মা। তাহলে আমরা কি করব বড়দা? এমন কোনো উপায় বের করো যাতে সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না, সৌরভ কলঙ্ক মুক্ত হবে কিন্তু সুদেব কাকার জীবনের বিনিময় নয়। বেশ, তবে তাই হোক বর্দা। তোমার লক্ষ্য পূরণ করতে মায়ের চোখে জল মুছিয়ে দিয়ে জীবন মৃত্যুকে পায়ের বৃত্ত করে আমি প্রবেশ করব শয়তানের সৃষ্ট ওই মৃত্যু গহরে। নিজে মরতে পারবি, কিন্তু ওদের কেসা করে স্পর্শ করতে পারবি না। কেন? আইন আদালত ওরা কিনে রেখেছে, পুলিশ ওদের বাড়ির চাকর। তাই হঠকারী কোনো সিদ্ধান্ত নিলে তুই নিজেই ষড়যন্ত্রের শিকার হয়ে মিথ্যে কেসে ফেসে যাবি। ঠিক কথা বলেছে গৌরব। শয়তানের সঙ্গে লড়তে গেলে শক্তি আর সাহসের চেয়ে বেশি প্রয়োজন বুদ্ধি। সেই বুদ্ধির জোরে আমি ওদের ঘায়েল করবো বর্দা। অন্যায় ও ধর্ম আর পাপের পথে নয়, সত্য ন্যায় আর ধর্মের খড়গেই আমি ওদের বুলি করব। ওদের আমি বুঝিয়ে দেব যে পৃথিবীটা কোনো নরক হয়ে যায়নি, তাই পাপ আর পাপীরা এখানে চিরকাল রাজত্ব করতে পারবে না। সত্য ন্যায় আর ধর্মের খড়গেই আমি ওদের বলি করব। ওদের বিনাশ করে পৃথিবীকে কলুষ মুক্ত করতে যুগে যুগে বসুন্ধরা মায়ের কোলে নেমে এসেছে মাটির মানুষ রূপে ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু বাবা সত্য তেতা দাপরে যা ঘটেছে এই যুগেও কি তা ঘটবে? ঘটবে মা, ঘটবে, নিশ্চয় ঘটবে। নইলে যে মিথ্যে হয়ে যাবে ভগবানের মুখ নিঃসৃত সেই অমৃত বাণী। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। আগুন জ্বালা দেবো, আগুন! সেই আগুনে লেলিহান শিকায় পুড়ে মরবে বলে দুটোই বড় ভূত, ধর্মদাস আর দেবদাস। আর তারপর টিনাকে বুকে নিয়ে আমি হব এই বিশাল সাম্রাজ্যের এক ছত্র সম্রাট। আটা বন্ধ করুন ম্যানেজার বাবু, নইলে মুখে যে কই মাছ ঢুকে পড়বে। সব ভদ্রভাবে কথা বল। ক্লাস 5-এ 4 বার ফেল করেছে, ভদ্রভাবে কথা বলা যায় না ম্যানেজার বাবু। আচ্ছা তোর খাপ বন্ধ কর। হ্যাঁ, মাছ না কি যেন বলছিলি? ইয়েস, বাইরে দাঁড়িয়ে আছে। তা ওলা না উলি? শুধু উলি নয়, যেন বুলবুলি। তার মুখ দেখে আপনার চোখে বাঁধতে হবে ঠুলি, নইলে ভিড়মিখে পড়ে গিয়ে ভাঙবে মাথার খুলি। আহ, বাজে কথা বাদ দিয়ে তাকে ভেতরে ডেকে আন। মেয়ের কথা শুনলে আপনার লোভের জীব লক লক করে ওঠে, সেটা আমি জানি বলে তাকে আগে ডেকে এসেছি। বাহ, ভেরি গুড। এই জন্য তোকে আমি এত ভালোবাসি একাদশী। এমন কাজটি করবেন না ম্যানেজার বাবু, এই একাদশীকে ভালোবাসলে আপনাকে চিরকাল উপবাসে থাকতে হবে। তাহলে কাকে ভালোবাসবো? যাকে দেখলে দেহ মন প্রাণ জুড়িয়ে যায়, না দেখতে পেলে প্রাণ কুপাকু করে, যে ভালোবাসে গলা জড়িয়ে ধরে বলে। আমার এই ঝুড়ি ভর্তি ট্যাংরা, কই, শোল, বোল, হরেক রকমের মাছ আছে। এ বাবু, মাছ নিবি? হ্যাঁ নেবো, তবে মাছ নয়, মাছুলিকে। দাম দিতে পারবি? তাকে হাত দিয়ে দেখ বাবু। আরে দেখতে হবে না, পরের ধনে পদ্মারে করে দাম হয়তো একটু বেশি দিয়ে দেবে।
একাদশী। আমি সত্য কথা বলতে ভালোবাসি। আপনি তো ম্যানেজার, তাই বাবুর পয়সায় একটু বাহাদুরি। শোনো, শোনো মাছুলি, আমি তোমার উপযুক্ত দামই দেব। আগে তোর কাজটা বল। তাহলে শোন, বল। তোর এই মাছের ঝাঁকা তুলে রেখে আমাদের মাতাল ছোট বাবুকে তোর নাচ গান আর যৌবনের মদিরায় ভরিয়ে দিতে হবে। উঠো প্রয়োজনে তোর যৌবন সুধা পান করে। উঠো, আর এমন কি কাজ বটে, উঠো আমি করে দেবো, কিন্তু তখন তখন তো তোরা এই দুটো কোটাস কোথাকে থাকবি? এই আশপাশের লুকিয়ে তোর একটু নাচ দেখবো আর গান শুনবো। না 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 না, ওটাই চলবে নাই। আমি যতক্ষণ এখানটাতে থাকবো ততক্ষণ তোদের দুটো কোটাসে তীর সীমানায় থাকা চলবে না। যদি রাজি থাকিস তো বল, নাহলে আমি মাছ বিক্রি করতে চললাম। মাছ নিবে বাবু, মাছ জ্যান্ত টাটকা একবার ডিম ভর্তি মাছ আছে গো বাবু, মাছ নিবে গো বাবু। এই সর 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 সর, আমরা তোর শর্তে রাজি। এই রে 1000 টাকার বান্ডিল, এখন হয়তো আমাদের ছোট বউ এসে পড়বেন। উরি শালা, তোরা তো পয়লা নম্বরে খরচ রাখছিস রে। যে দেশের মানুষ দুটো টাকা লেগে না খেতে পেয়ে শুকিয়ে মরছে, আর সেই দেশের কর্তা হয়ে মেয়ে মানুষ না চাই পড়ে 1000 টাকা খরচ করছিস। না না, আমি নয়, ওই ম্যানেজার বাবু। আমার নাম তো একাদশী। তোকে দেখে তো বোঝাই যায় না তুই ধাড়ি না খাসি। তুই যা ভাবছিস তা নয় গো ছেলের মাসি। প্রমাণ করে দিতে পারে যদি তুই তোর ও ফাটা মাথা নিয়ে আমায় একটু চান্স দিস। এ শালা, কি বলে কি বলে আমার ফাটা মাথা? নিশ্চয়, ওই যে তোর কালা চাঁদটা শালা ফাটিয়ে লাল করে দিয়েছে। তাই বল, তুই আমার সিন্দুরের কথাটা বলছিস? কিন্তু তুই আই বড় কার্তিক হয়ে ওই ফাটা মাথা মেয়ে নিবি কেন? কোন সুন্দরী আই বড় মেয়ে দেখে বিয়ে করলে আপনাদের মতো নাগরদের জ্বালায় সে কি আমাকে পাত্তা দেবে? তাই আমি ওর ফাটা মাথার একটু ফাটিয়ে দিয়ে কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ দেখি যারা কালের শীর্ষে, কাল তারা প্রধানত। কে কে কারা তোমরা? কি চাই এখানে? আগে আমি ম্যানেজার তপেন্দু গাঙ্গুলি, আমাকে স্যার পাঠিয়েছেন আমার হাতে টিকিট ধরিয়ে দিয়ে নরকগামী ট্রেনের কামরায় তুলে দিতে। এই তো তা বাবা ম্যানেজার, টিকিট এনেছো তো? এনেছি। শোনো, এক পেটি হুইস্কি আপনার কামরায় রেখে এসেছি, আর সামনে দাঁড় করে রেখেছি এক নবযৌবন টৈটম্বর নারী। কারণ সুরান নারীকে তো টিকিট করে আপনার মতো মানুষগুলো নরকের যাত্রী হয়। একই মায়ের সন্তান, রক্তের সম্পর্কে দাদা, তার নিজের ভাইকে নরকে পাঠাতে কত আয়োজন, কত টাকা খরচ করে চলেছে। বাহ বারে সভ্য পৃথিবী। কি তুমি তুমি আমার কি বাবা? আগে আমি একাদশী। একাদশী তো এখানে কেন? আমরা তো সবাই আমিষাসী। কিন্তু আমি সে একাদশী নই ছোট বাবু। আমি একটা মানুষ যে তার দুনয়ন সার্থক করে দেখতে এসছে যে কেমন করে এক দেবতা শয়তানের কবলে পড়ে ধীরে ধীরে দানব হয়ে নরকের পথে এগিয়ে যায়। ওরে একাদশী, আমি যে তোকে বড় ভালোবাসি রে, কিন্তু আমার এই শুষ্ক নিরস্ব ভালোবাসা তোর কোনো কাজে লাগবে না ভাই, তোর কোনো কাজে লাগবে না। কি তুমি তুমি হঠাৎ দাঁড়িয়ে রইলে কেন? আমার কাজ কোনো শেষ হয় না কিছু ঠাকুর, আমি লাজবো গাইবো। তাহলে দেরি করছো কেন? শুরু করো। তুই তুই আমার লাজ দেখবি, গান শুনবি? তাহলে শোন বাবু। এই নাগর আমার, নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না, নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না, গাগতরে সোনার সোহাগ পাকতে দিল না, নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না, নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না।
এই আমায় জোয়ান ভূতে ধরে, গা ছমি ছমি করে আমার একলা শুতে ঘরে। কাঁচা বয়স, হায় রে কাঁচা বয়স, হায় হায় কাঁচা বয়স দেখে আমায় জোয়ান ভূতে ধরে, গা ছমি ছমি করে আমার একলা শুতে ঘরে। প্রেম পিরিতে সুখের কথা কইতে দিল না, না না গো আমার কাঁচা পির পাকতে দিল না, না গো আমার কাঁচা পির পাকতে দিল না। আমার ভালো লাগছে না। কেন ছিল বাবা আমার লাজ? দেখার মতো কুরুচিপূর্ণ দৃষ্টি আমার নেই। তাইলে আমার গান? শুনেছি কিন্তু অন্তর দিয়ে অনুভব করতে পারিনি। তাইলে তাইলে কিন্তু শরীর খারাপ ছোট বাবু? শরীর কদম, যে দেশে বিদ্রোহিণী নারীকে উলঙ্গ করে মুক্ত রাজপথে ঘোরানো হয়, যে দেশে মাতার খিদের জ্বালায় মৃত সন্তানের মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়, ঈশ্বরের প্রতিমূর্তি ডাক্তারকে, যে দেশে হাসপাতালের ভেতরে হতে হয় ধর্ষিতা, সে দেশের একজন সাধারণ নাগরিক হয়ে সুস্থ শরীর আর মন নিয়ে বাঁচার অধিকার আমাদের কারো নেই রে কদম, আমাদের কারো নেই। তুই এত ভালো ছোট বাবু, তবে যে গায়ের লোকরা সবাই বলছে তোকে তুই নাকি এটা মাতার লম্পট চরিত্রহীন। ছোট বাবু। বলুক, বলতে দে। ওই কথাগুলো বলে ওরা যদি একটু শান্তি পায়, সে শান্তিটুকু আমি কেড়ে নেবো কেন রে কদম? কিন্তু ছোট বাবু, তোদের ম্যানেজার যে এক গোছা টাকা দিয়ে আমাকে বললে এখানে থাকার কুৎসিত ইঙ্গিত করে গেছে, এই তো করুক না। সভ্য সমাজের বর্বরতা সভ্যতার প্রতীক ওরা। ওদের ছিটানো কাদা মেখে আমরা নোংরা হতে যাবো কেন রে কদম? তাহলে তাহলে এখন আমি টাকা নিয়ে নাচ গান করেছিস, এবার বাড়ি ফিরে যা। তবে যদি প্রয়োজন মনে করিস কোনো একটা শুভ দিন দেখে তুই আবার আসিস রে বোন। বল না রে, কবে সেই শুভ দিনটা আসবে? কেন রে বোন? ভাই দ্বিতীয়ার দিন, সেদিন লাল পাড় শাড়ি পরে শ্রীমন্তিনী বঙ্গের বধূ সেজে চন্দনের পাত্র হাতে নিয়ে এসে তোরে হতভাগ্য দাদাটার কপালে 3টে চন্দনের ফোঁটা দিয়ে বলিস রে বোন, এর কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম আন্না চুনি, দুঃখ আমার কিছু নাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম আন্না চুনি, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই। তুই মানুষ লাস, তুই মানুষ লাস, তুই দেবতা রে, চন্দ্র তুই দেবতা। না রে বোন না, আমি এক অবোধ শিশু। তাই তো এদেশের নারী সমাজ আমার কাছে মমতাময়ী মায়ের প্রতিমূর্তি। তাহলে এত লোকের ঘৃণা করিয়ে মদ খেয়ে লোকের এত ঘৃণা করেছিস কেন? এই পৃথিবীতে সব কেনর উত্তর হয় না রে বোন, আর যদিও বা হয় তা সব সময় মুখ ফুটে বলা যায় না। তাই সেই কেনর উত্তর আমরা এখন খুঁজবো না ছোট বাবু। এসো বৌদি, আমরা এখন বাড়ি ফিরে যাই। তা তো যাবে, কিন্তু তোমাদের আসল কাজটা হয়েছে তো? আসল কাজ কি কাজের কথা বলছেন আপনি? যে কাজের জন্য তোমরা এখানে এসেছিলে, আই মিন সুদেব কাকে তোমরা পেয়েছো তো? তার মানে তুই আগে থেকে সব জানতিস ছোট বাবু? তোরা কি ভেবেছিলি আমাকে নাচে গানে ভুলিয়ে রেখে আমার দাদার গচ্ছিত ধন তোরা চুরি করে নিয়ে যাবে ছোট আর আমি কিছুই জানতে পারবো না? তাই যদি জানেন তাহলে দাদা সেই গচ্ছিত ধন রক্ষা করতে আপনি আমাদের উপর ঝাঁপিয়ে পড়েননি কেন? তার একজন বিশ্বস্ত সঙ্গী হিসাবে। ইয়েস, ভাই হিসেবে আমি নিশ্চয়ই বিশ্বস্ত, কিন্তু তার কোনো পাপ কাজের সঙ্গে আমি নই। তাহলে সে পাপের বিরুদ্ধে গর্জে উঠছেন না কেন?
এই কেন উত্তরটা না হয় তোমরা পরেও খুঁজে পাবে। এখন যে মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো, তার প্রথম পদক্ষেপ হিসাবে আমরা যখন সুদেব কাকাকে উদ্ধার করতে পেরেছি, তখন প্রতিমা সত্য সাক্ষীতে মেয়েটার জামিন। খুব সহজ কাজ কিন্তু নাও হতে পারে। ছোটবাবু, কোথায় বলে বাতাসেরও কান আছে, সেই বাতাস পেয়ে খবর পৌঁছে যাবে দাদার কানে, তখন সে নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। আপনি ঠিকই বলেছেন, একথা তো একবারও ভেবে দেখিনি। ভাবা উচিত ছিল, কারণ খলের ছলের অভাব হয় না। আমার বদলে প্রতিমাকে কিডন্যাপ করতে পারে? হ্যাঁ নিশ্চয়ই পারে, নিশ্চয়ই নিতে পারে। ছোটবাবু আর দেরি করিস না, চল চল তুই তাড়াতাড়ি ঘরে ফিরে চল। যাব, নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে ছোটবাবুকে কয়েকটা কথা বলে যেতে চাই। হ্যাঁ বেশ, তো বলো। আপনি যদি আপনার দাদার পাপের সঙ্গে না হন, তাহলে সেই পাপের মূলোচ্ছেদ করে পলাশডাঙ্গাকে কলুষমুক্ত করতে আপনি আমাদের সাহায্য করুন। নিশ্চয় করব। যেমন আজ আমার সম্পূর্ণ সহযোগিতা না পেলে তোমরা কিছুতেই এই বাড়ির গুপ্ত কক্ষ থেকে সুদেব কাকাকে উদ্ধার করতে পারতে না। শুধু এটাই নয় ছোটবাবু, আমি চাই সর্বাঙ্গীন সহযোগিতার হাত, যে হাত শুধু শয়তানি চক্রকে খান খান করতেই নয়, ভুকা মানুষের মুখে অন্ন যোগাবে, সমাজ সংসার তথা দেশকে রক্ষা করতে প্রয়োজনে হাতিয়ার ধরে সবার আগে চলবো আমরা। জীবনের এক নাম সংগ্রাম, জীবনের এক নাম সংগ্রাম, আমরা লড়ছি লড়বই, প্রতিবাদ আমরা করবই, আমরা লড়ছি লড়বই, প্রতিবাদ আমরা করবই। জীবনের এক নাম সংগ্রাম, সংগ্রাম, জীবনের এক নাম সংগ্রাম, সংগ্রাম, জীবনের এক নাম সংগ্রাম। বাংলার সব মানুষ আজও বেঈমান বিশ্বাসঘাতক হয়ে যায়নি সৌরভ। তা যদি হতো তাহলে তুমি এত বড় অপরাধে জামিনে ছাড়া পেতে না। কিন্তু আমি তো কোনো অপরাধী নই ধর্মদা, আমাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। ওটা তোমার মুখের কথা, যা আইনি চোখে গাছছড়িয়ে নয়। যে মেয়ে তোমার নামে ধর্ষণের ডায়েরি করতে পারে, তার কাছে এই পৃথিবীর অসাধ্য কিছু নেই। সেটাই আমার কাছে পরিষ্কার নয় যে প্রতিমা আমার নামে এত বড় মিথ্যা কথা বললো কেন, যাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। হয়তো সে ভালোবাসায় সন্তুষ্ট নয়, নয়তো কোনো বরগাছে নৌকো বেঁধে তোমার সেই ভালোবাসাকে দুপায়ে মারাতে তোমার বুকে একটা মোক্ষম আঘাত হেরেছে। না, এই কথা আমি বিশ্বাস করি না। তাই নাকি? তাহলে ভেবে দেখো, যে দাদাকে তুমি দেবতার মতো শ্রদ্ধা করতে, যে ভাইকে তুমি অনুজ লক্ষণের মতো স্নেহ করতে, তারা তোমার জামিন করাতে একটি বারও এগিয়ে এলো না কেন? তারা কি বিশ্বাস করনি যে তুমি নির্দোষ? ধর্মদা, ধর্মদা আমার রক্তের সম্পর্ক যদি বেঈমানি করতে পারে, তাহলে পরস্পর রূপসী অন্যের বাহুডোরে বাধা পড়ে তোমার বুকে মোক্ষম আঘাত তো হানতেই পারে। আপনি চুপ করুন, আমি আর শুনতে পাচ্ছি না। না পারারই তো কথা। যাদের তুমি এতদিন দেবতা ভেবে শ্রদ্ধা করে এসেছিলে, তারা যদি সেই নৈবেদ্য দুপায়ে মারিয়ে দানব হয়ে যায়, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ তাকে সহ্য করতে পারে সৌরভ? না না, এ হতে পারে না। আমার দেবতুল্য বর্দা স্বার্থের মোহে এক স্বার্থান বেশি দানবে পরিণত হয়েছে। ধর্মদা, ধর্মদা আমার সব গুলিয়ে যাচ্ছে। আমি বুঝে উঠতে পারছি না কে আমার আপন আর কে পর। সে কথা আমি তোমাকে ভালো করে বুঝিয়ে বলছি, কেননা দাদা আমার বিষয়ী মানুষ, সে জমি জমা টাকা পয়সার হিসাব ছাড়া কিছুই জানে না। আর হিসাব দাদার ক্যালকুলেটারে কে আপন কে পর সেই হিসাবটা কিন্তু একদমই নেই। আপনাকে তো ঠিক। আরে তুমি ওকে আপনি আজ্ঞা করছো কেন? ও আমার ছোট বোন টিনা, ওকে তুমি একান্ত আপনজন ভেবে একেবারে নাম ধরে ডাকতে পারো। না না, একেবারে নাম ধরে তাতে কি হয়েছে? ভালো লাগলে একেবারে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলতে পারো, টিনা মাই সুইট ডার্লিং, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কিন্তু আপনি তো আমার সম্বন্ধে কিছুই জানেন না। জানার দরকার নেই, যেটুকু জানি তার থেকে বেশি কিছু জানতে চাই না। ও, এই কথা তো আমি একবারও ভেবে দেখিনি। বাই দা বাই, তাহলে তোমরা মনের দেওয়ালে ওটা সেরে নাও, আমি বাইরে থেকে একটা কাজ সেরে আসছি, কেমন? থাক, তোমাকে আর হা করে হাসতে হবে না। আর তুমি যদি এইভাবে হাসো, তাহলে তোমার সামনে ওকে জড়িয়ে ধরে আমি বলতেও পারবো না। টিনা, ভালোবাসতে না চান ভালোবাসবেন না, কিন্তু আমি তো আপনাকে মন থেকে মেনে নিয়েছি, তাই তো আমার মনের ভালোবাসার প্লাবন দুই কুল হয়ে বেরিয়ে আসছে।
কিন্তু আপনি তো আমার সম্বন্ধে কিছুই জানেন না। জানার দরকার নেই, শুধু আমি জানতেও চাই না। দয়া করে আপনি আমাকে আগে আপনি করে আমাকে আর ছোট করবেন না। আমি যে আপনার মতন মহৎ প্রেমের দুনিয়ায় ছোট্ট একটা সামান্য প্রেমের ভিখারি। টিনা, টিনা তুমি? আজ মনে চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মনে চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মনে চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। গল্পে শোনা ছিল কল্পনার জালে প্রাণে বোনা, কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনার জালে প্রাণে বোনা। সেই অনুরাগে রঙ তুলির ছোঁয়ায় নাও ভুলিয়ে নয়ন পাতে। আজ মনে চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। ভ্রান্ত নীতি জ্ঞান কাণ্ডজ্ঞানকে হারিয়ে এরা দখল করেছে পাপের সাম্রাজ্য। মাথায় কাটার মুকুট পরে মৃত্যুর কোলে বসে শুয়ে ভাবে আমি এই জগতের এক অপরাজীয় সম্রাট। কি ছোটদা তুই? কুমির যেমন রোদ পোহাতে মাঝে মাঝে ডাঙায় ওঠে, আমিও ঠিক তেমনি তোদের মতো ভদ্র মানুষের সংস্পর্শে আসার জন্য বেড়াতে এলাম মাই ডিয়ার সিস্টার। বাট হু আর ইউ ব্রাদার? ও আমার বন্ধু, কিন্তু খুব শিগগিরই হবে তোমার ভগ্নিপতি। হাসলাম, তবে সুখে নয় রে বোন, তোর দুঃখে। What do you mean? আই মিলে একবিংশ শতাব্দীর উলঙ্গ সভ্যতার জীবন্ত মডেল তুই। স্যার তুই গেলে একটা মূর্খকে জীবন সাথী রূপে বেছে নিলি। দেবদাস বাবু কি বলছেন আপনি? আমি মূর্খ? যারা অতীতকে ভুলে বর্তমানকে ধরে আঁকড়ে বাঁচতে চায় তাদের মূর্খ বললেও কম বলা হয় ব্রাদার। না, ইয়েস, এদেশে অতীতে ছিল রাম রাজ্য, বর্তমানে এটা রাবণ রাজ্য। যারা রামকে ছেড়ে রাবণকে বুকে তুলে নেয় তাদের ধ্বংস স্বয়ং নিয়তিও রোধ করতে পারে না। না, তবুও আমি অতীতে ফিরে যাব না। যারা আমার শ্রদ্ধা ভালোবাসাকে পদদলিত করেছে, যারা আমার বিপদের দিনে দূরে দাঁড়িয়ে ব্যঙ্গের হাসি হেসেছে, তাদের নিয়ে আর যাই হোক রাম রাজত্ব প্রতিষ্ঠা করা যায় না। তুমি তো বড় আপসেট হয়ে পড়েছো। চলো না, চলো ঘরে গিয়ে তুমি একটু বিশ্রাম নেবে। ও ইয়েস, যাও ব্রাদার যাও। আমার মধ্যে একটা মাতালের কথা শুনে তুমি তোমার ব্রাইট ফিউচারটা নষ্ট করবে কেন? যাও। হ্যাঁ যাচ্ছি, তবে যাবার সময় বলে যাই দেবদাস বাবু, দূর থেকে যেটা ফুলের বাগান মনে হচ্ছে, কাছে গেলে সেটা কাটা ছাড়া কিছুই নেই। চলো টিনা। আপনারা কেউ কি ভেবেছিলেন যে এত সুন্দর একটা পাঁঠা এক কোপেই বলি হয়ে যাবে? ভুলে যাবে মায়ের মমতা, দাদার স্নেহ আর ভাইয়ের ভালোবাসার কথা। ভালোবাসা ভালোবাসা করিস রে বাবু, কতটা যে ভালোবেসছে দাঁত বের করে হাসছে। বিপদ, কোথায় বিপদ? সে কি শুনি যায় তোদের ঘরে সাপ ঢুকেছে। তাই বুঝি তুমি সাপ ধরতে এখানে ছুটে এসেছো? গো বাবু, আমার এই খবর দিয়ে বললো মিথ্যা কথা। মিথ্যা কথা? তোদের ঘরে সাপ ঢুকে না? না না, যদিও বা ঢোকে সে এ বাড়িতে বেশিক্ষণ টিকে থাকবে না। কেন কেন? কারণ এ বাড়ির মানুষগুলোর শরীরে যে বিষ আছে তা তোমার ওই সাপের সাধের সাপগুলোতে সে বিষ নেই ভাই। তাই তোমার ওই সাধের সাপগুলো এ বাড়িতে টিকে থাকবে কি করে? এ কথা আপনার মুখে মানায় না ছোটবাবু। যেহেতু আপনি এ বাড়ির একজন সদস্য,
তবে আমার কথাই মানায়, কিন্তু বলি না, কারণ বেশি মোটা মোটা সত্যি কথা বললে মালিক পিছনে লাথি মেরে চাকরির গঙ্গা বারাণসী করে দেবে। ওরে একাদশী, শিক্ষিত সমাজের কলঙ্কে গ্রাজুয়েট মাতাল আমি, তাই আমার মুখে সত্যি মিথ্যা ভালো মন্দ সব কথাই তো মাতালের প্রলাপ। মাতাল হয়ে কেউ কোনোদিন পৃথিবীতে জন্মায়নি দেবদাস। মানুষ তার বিকৃত শিক্ষা চরিত্রহীনতার কারণে মদ খেয়ে। এবার আমি কেটে পড়ি দাদা। কেন? কারণ তোমার ওই জ্ঞান গর্ভময় ডায়লগগুলো আমি হজম করতে পারবো না বলে। জ্ঞান গর্ভ ডায়লগ হবে কেন? সত্যি তো তুই সারাদিন মদ আমি খাই দাদা, কিন্তু মাতাল আমি নই। এটা কেমন কথা ছোট বাবু? মদ খাই অথচ মাতাল নই? অ্যাবসলিউটলি কারেক্ট মিস্টার ম্যানেজার। এই সমাজে যারা মদ খায় তারা কেউ প্রকৃত মাতাল নয়, কিন্তু যারা রূপ রূপা লোভ লালসা আর ষড়যন্ত্রের নেশায় মাতাল তারা কেউ মদ খায় না ম্যানেজার। তাহলে তুই কি আমাদের কোনো কথাই শুনবি না? মানুষ মানুষের কথা শুনবে না তাই কি কখনো হয় দাদা? আমি তোমার সব কথা শুনবো, কিন্তু একটা কথাও আমি মনে রাখবো না। কারণ এই সমাজের মানুষগুলো সব বর্ণচরা গিরগিটির জাত। এরা ক্ষণে ক্ষণে রং বদলায়, এরা মুখে যা বলে কাজে করে ঠাকতে উল্টো। এরা মানুষকে সৎ উপদেশ দেয়, কিন্তু নিজেরা অসৎ কাজ করে সমাজের সর্বনাশ করে। দেবদাস! ইয়েস ব্রাদার, সেই সভ্য শিক্ষিত মানুষ নামক অমানুষদের সুরতে আমি গা ভাসাবো না। আর তাদের কন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বিপ্রদাস চৌধুরীর মতো ওকালে হারিয়ে যেতে আমি পারবো না দাদা, ওকালে হারিয়ে যেতে আমি পারবো না। ছি 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 ছি। এই জানোয়ারটার জন্য মান সম্মান। আজ্ঞা বাবু, ওই বিপ্রদাস চৌধুরীটাকে তোর দ্বিতীয় পক্ষের বাপ। কে তুই? আগে আমি হলাম মা। না, তুমি মাল হবে কি করে? মাল মানে তো বড় বড় মেয়ের ছোট ছোট জামা, সারা শরীর দেখে হেলে তুলে যাবে। আগে আমি সে মাল লই, আমি মাল মানে সাপুড়ে। আমি তোদের ঘরে সাপ ধরতে এসেছি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? লাই বাবু লাই, আমি গন্ধ পাচ্ছে। গন্ধ? কিসের গন্ধ? বাড়িতে হরেক রকম মশলা দিয়ে রান্না হচ্ছে, তো বেটা হয়তো সেই গন্ধকে সাপের গন্ধ ভেবেছে। লাই বাবু, আমার না বেমার না আছে, সাপের গন্ধ না হলেও এটা পচা মানুষের গন্ধ হবে। পচা মানুষের গন্ধ? এই গন্ধ আমি খুব চিনি। তোদের বাড়িতে কেউ কি মরে পচে গেছে? না, তোর নাকটাই পচা গেছে। ভাই হুটহাট করে বাড়িতে ঢুকবি না। ঠিক আছে বাবু, কিন্তু সাপ এই ঘরে নেই রে বাপ। দয়া করে তুই এখান থেকে বিদায় হয়ে আমাদের উদ্ধার কর। নিশ্চয়, আমি ছাড়া কে তোদের উদ্ধার করবে বাবু? এ তোদের ঘরে অনেক বিষধর সাপ আছে, এগুলো আমি ছাড়া কে ধরবে? তাই আমি আবার এ ঘরে আসবে বাবু, আমি এই ঘরে আবার হাসবে। কে কে ওই শয়তান? কে ওকে সাপ ধরার জন্য বাড়িতে ডেকেছিল? আরে বাড়িতে সে পচা লাশের গন্ধ পেল কিভাবে? সেটাই তো রহস্য স্যার। যে কথা আমরা কয়েকজন ছাড়া এ বাড়ির কেউ জানে না, অথচ একজন সাপুড়ে মাল। আপনি কি করে বাবুর ম্যানেজার হলেন বলুন তো? আপনার মাথাটাতে একটা বুদ্ধির আমরা। একাদশী, আমি সত্যি কথা বলতে ভালোবাসি। ও বেটা সাপুড়ে নয়, সাপুড়ের ছদ্মবেশে অন্য কেউ। তোর কথা যদি সত্যি হয় ওই পর্যন্তই থাক স্যার, যথা সময় কাজটা হয়ে যাবে। ভালো, খুব ভালো। এই না হলে আমাদের ম্যানেজার। ডোন্ট টক রাবিশ। আমার অঘোষিত জমিদারি, ওদের ভাটি, চড়া সুদের কারবার, সব কিছুর বাধা ওই রবি ঠাকুর। তার একটা হাত ওই সৌরভকে।
মোটা টাকা দিয়ে থানা থেকে সারিয়ে এনে কি লাভ হলো স্যার? বুঝবে কি করে? তোমার মাথায় যে উটের ঘি আছে। সে যাই থাক, এত মেহনত করে আমরা যাকে ফাঁদে আটক করলাম, সেটা বিফলে গেছে, কারণ কৌশলে ওরা সুদেব কাকাকে ছাড়িয়ে নিয়ে গেছে। তাই প্রতিমা সত্যি সাক্ষীতে সৌরভ জামিনে ছাড়া পেয়ে যেত। আর জামিন পেয়ে সৌরভ তো দাদার পাশে দাঁড়িয়ে ফোর্স করতো। এখনো সে সেই ফোর্সটা করবে, তবে আমাদের দিকে নয়, তার মা, দাদা এবং ভাইয়ের দিকে। স্যার সৌরভ আমার সুচতুর কৌশল আর টিনার যৌবনের ফাঁদে সে আটকে পড়েছে। সে যতই নড়াচড়া করবে, টিনার যৌবনের ফাঁদের গিটগুলো তত শক্ত হয়ে বসবে ওর স্বপ্ন, সাদ, আশা, আকাঙ্ক্ষার বুকে। আর সেই স্বপ্ন, সাদ, আশা, আকাঙ্ক্ষা ওকে টেনে নিয়ে যাবে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে। কি বলছেন স্যার? টিনা কি তাহলে ওকে বিয়ে করবে, তবে ঘর করার জন্য নয়, খেলা করার জন্য। ও যখন খেলা ঘরের পুতুল হয়ে নাচবে, ঠিক তখনই ওর দাদা রবি ঠাকুরকে আমি ধীরে ধীরে নরকের দ্বার পর্যন্ত পৌঁছে দেবো। আমার প্রতিটি শিরায় বইছে জমিদারের নীল রক্ত, অত্যাচার, খুন, ধর্ষণ আমার নিত্য সঙ্গী। এগুলো দিয়ে আমি রবি ঠাকুরের বংশকে করবো ধ্বংস। আমার নিখোঁজ ষড়যন্ত্রের জালে বন্দী হয়ে মাটি মায়ের করে শুয়ে থাকবে ওই মাটির ভগবান রবি ঠাকুর। বেশ, হিসাব বরাবর হয়ে গেল। টিনা মেম সাহেবকে বিয়ে করে সৌরভ পাবে আমরা আটি, তার কিছুদিন পরে আপনি পাবেন সেই আটির ছোবড়া, আর আমি একাদশী সারা জীবন আসি। আমি উপবাসী থাকবো না, আমার আর ছোবড়াও চুষবো না। আমার চাই রূপ রস গন্ধে কৈটুম্বর টিনাকে, যাকে পাবার জন্য আমি হাজার ধর্মদাস পাপের সঙ্গী আমার জীবন থেকে শরীরে চাইলে ধর্মদাস তো মরবেই, প্রয়োজনে শেষ হয়ে যাবে এই পাপপুরী চৌধুরী মিলন। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার বুকে ৭০ টাকা পলাশ টাঙ্গা। এখানে সবুজ ক্ষেতের ওপর সোনালি ধানের শীষগুলো হয় তুলতে তুলতে বলছে, ওরে গায়ের কিষান রবি ঠাকুর, তোর স্বপ্নের পলাশ টাঙ্গাকে আমরা সোনা দিয়ে মুড়ে দেব। ঠিক ঠিক তখনই মহাকাল রূপে ছুটে এলো এক ঝলক দমকা বাতাস। সেই বাতাসে ওলট পালট হয়ে যাচ্ছে আমার সোনালি ধানের সাথে সোনালি শব্দগুলো। আমার মাথাটা ঘুরছে কেন, সামনে সব ঝাপসা কেন? কি হলো বাবা, কি হলো? হ্যাঁ, তুই আমার চিৎকার করে উঠলি কেন বাবা? তোর শরীরটা কি ক্লান্ত লাগছে বাবা? শরীরটা কি ক্লান্ত লাগছে? কে? ও মা, কি যেন বলছিলে, ক্লান্ত নাকি? হ্যাঁ বাবা, সকাল থেকে রোদে কাজ করছিস তো, তাই হয়তো শরীরটা। নে বাবা নে, জলটা তুই খেয়ে নে। খা বাবা খা। হ্যাঁ 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 খাচ্ছি মা। কিন্তু কিন্তু শরীর ক্লান্ত হবে কেন? সোনার বাংলা চাষের ঘরের ছেলে আমি, শক্ত দুটো হাত দিয়ে চাষের কাজ করা যার একমাত্র পেশা, সে ক্লান্ত হবে কেন মা? বলা তো যায় না বাবা, মানুষের শরীর। তোমার মতো এতদিন আমিও তো জানতাম মা, কিন্তু আজকে সমাজ জন্য বিশ্বাসই করে না আমাদের মতো চাষিরা মানুষ। কেন বিশ্বাস করবে না বাবা? যে চাষির উৎপন্ন করা ফসলকে তারা জীবন ধারণ করে, যে চাষির অস্থি বজ্জার উপর গড়ে উঠেছে তাদের 7 মহলা ইমারত, এই ইমারতে বলছে আমাদের মতো চাষিদের এক শ্রেণীর মানুষ ইংরাজিতে গালাগাল দিয়ে শিক্ষা জাহির করে। করুক না বাবা, কালের বিবর্তনে এই ভুল তাদের একদিন ভাঙবেই ভাঙবে। আমিও তো আজকে বুক পেতে আছি মা। আমি বিশ্বাস করি ঢেকে হাজারো মাথা নাড়লে সে গড়ে এসেই পড়বে। পাখিরা সারাদিন ওখানে ওখানে উড়লে সন্ধ্যায় আপন বাসায় ফিরবে। রবি তেমনি আজ যারা চাষকে উপেক্ষা করে নানান কাজে নিজেদের নিয়োজিত রেখেছে, একদিন তাদের সকলকে বাংলার কৃষি আর কিষানকে সম্মান জানিয়ে বলতেই হবে, বাংলার পূজনীয় মা, পবিত্র মাটি আর সত্যিও মানুষ কিষান কিষানি
তোমাদের জানাই শতকোটি প্রণাম। তাহলে সেই সন্ধ্যার পর্বে আমার সৌরভ বাড়ি ফিরছে না কেন? হয়তো আর কোনোদিনও ফিরবে না বলে। গৌরব, আমাদের সব চেষ্টা নিষ্ফল হয়েছে দাদা। শয়তান ধর্মদাস চৌধুরী বুঝতে পেরেছে যে আমরা যখন সুদেব কাকাকে উদ্ধার করতে পেরেছি, তখন প্রতিমা কোর্টে সত্য কোথায় বলবে। তাই শয়তানটা আগে থেকে মেজদা জামিন করিয়ে নিয়েছে। ভালোই তো হয়েছে, এবার ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। না দাদা, আসবে না। তা যদি আসতো তাহলে থানা থেকে বাড়িতে না এসে মেজদা ওই চৌধুরী বিলাই উঠতো না। কি বলছিস, কি বলছিস তুই গৌরব? যা চিরন্তন সত্য তাই বলছি মা। সেই নির্মম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে তুমি নীরব নিথর কেন বর্দা? কিছু বলো। সোনার বাংলার একটা সোনার ছেলে ছেলেদের রান্তায় পরিণত হচ্ছে, এমন একটা জ্বলন্ত সত্যের মুখোমুখি দাঁড়িয়ে মিথ্যা প্রতিবাদের ভাষা আমার মতো মূর্খ চাষার মুখে মানায় না গৌরব। রবি, না না, তো আমি হাল ছাড়বো না। পবিত্র রক্তের বন্ধনে তো সহজে ছেড়ে যেতে পারে না। তাই আমি যাবো, একবার তার মুখোমুখি দাঁড়িয়ে থেকে আমি জিজ্ঞাসা করবো। কি কি জিজ্ঞাসা করবি বাবা? কি জিজ্ঞাসা করবি তুই? দাদা স্নেহ মমতা, ভাইয়ের সত্য ভালোবাসা তার কাছে মিথ্যে হয়ে যেতে পারে, কিন্তু মাতৃযুক্ত তার কাছে বিষাদ হলো কেন? লেখাপড়া শিখেও সে কি করে ভুলে গেল? তুমি করিয়ছি মাতা, স্বর্গাদ উচ্চরতর পিতা, জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়ছি। স্বার্থ, লোভ আর আত্মসুখের নেশায় যে বধির হয়ে গেছে, তোমার এই পবিত্র বাণী সে শুনতে পাবে না দাদা। কিন্তু শুনতে যে তাকে হবে, নইলে যে মিথ্যে হয়ে যাবে আমার স্বপ্ন, সাধ, আশা, আকাঙ্ক্ষা সকলের কাছে প্রতিশ্রুতি ভঙ্গ করে আমি হয়ে যাবো বেঈমান, বিশ্বাসঘাতক। হলেও আমার কিছু করার নেই বর্দা, আমার সিদ্ধান্ত আমি অটল। সিদ্ধান্ত? কি তোর সিদ্ধান্ত? ওই নষ্ট মেয়ে প্রতিভাকে আমি কিছুতে বিয়ে করতে পারবো না। মেজদা, মেজদা, তুমি যে কি বলছো হয়তো তুমি নিজেই তা জানো না। জানি জানি, তোদের সবাইকে আমার চেনা হয়ে গেছে। স্বার্থ ছাড়া তোরা কেউ কিছু বুঝিস না। একজন বিপদে পড়লে অন্যজন দূরে দাঁড়িয়ে হবে। এই কথা তুমি আমায় যত খুশি বলো মেজদা, কিন্তু মা আর বর্দাকে এ কথা বলে তুমি তোমার শিক্ষার অমর্যাদা করো না। সানাপ, বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করবি না। জ্ঞান আমি দিচ্ছি না মেজদা, শুধু তোমার কথাগুলোই তোমায় মনে করিয়ে দিচ্ছি। তুমি এই বলতে বর্দা আমাদের সর্বত্যাগী মাটির ভগবান। আমাদের দু ভাইকে মানুষ করতে বর্দা যা করেছে সবই তার নিজের স্বার্থের কথা ভেবে। সৌরভ, এত বড় মিথ্যে কথাটা বলতে তো লজ্জা করলো না? 5 টাকার মানুষের কাছে যে মাটি মাখা ভগবান, যে রোজ জ্বর ঝড় মাথায় নিয়ে সোনার ফসল ফলিয়ে তোদের দু ভাইকে মানুষ করেছে, তোদের সুখের জন্য যে মানুষটা বিয়ে পর্যন্ত করলো না। করবে কেন? নিজে বিয়ে করলে ভাইয়ের বউগুলোকে ভোগ করবে কেমন করে? ওরে ওরে সৌরভ যা, নিজের ভাই বলে রক্তের বন্ধনে তোহাইতে আর আমি তোকে আটকে রাখবো। গৌরবটা ছোট তো, তাই না বুঝে তোকে অনেক কথা বলে ফেলেছি। আমি তোর হাত দুটো ধরে ক্ষমা চাইছি রে ভাই, ক্ষমা চাইছি। আসিনকে কোন অসহ্য লাগে। তুই যে ধনীর অট্টালিকায় থাকা লেখাপড়া যেন একজন শিক্ষিত মানুষ, দুদিন পরে হয়তো অফিসার হবি, তখন হয়তো আমরা তোর পায়ের নিচে বসে এই বাংলার গরিব কিষান কিষানি দল না খেয়ে শুকিয়ে মরবে, তবু কারু কাছে করুণা ভিক্ষা চাইবে না। সৌরভ, সৌরভ, ওরে বড় লোকের মিথ্যে ছলনায় ভুলে দেবতুল্য বড় দাদা দাদের মিথ্যে বদনাম দিয়ে নিজের পবিত্র জন্মভূমির পিঠে মাটি ছেড়ে তুই চলে যাস না সৌরভ, তুই চলে যাস। বাধা দিও না, ওকে তুমি যেতে দাও।
দেবতাকে ওই ভাষায় অপমান করার পর সে দেব মন্দিরে তার ঠাঁই হতে পারে না। গৌরব, গৌরব, যাও মেজদা যাও, এরপরও এই বাড়িতে দাঁড়িয়ে থাকতে তোমার লজ্জা করছে না? কারণ এই বাড়িতে আমারও সমান অধিকার আছে, আর সেই অধিকারের জন্য আমি স্পষ্ট কথা তোমায় বলছি, শোনো বর্দা, কারো কোনো প্রতিশ্রুতি রক্ষা করা দায় আমার নেই, তাই তোমার মনোনীত হয় পুত্রবধূ প্রতিভাকে আমি বিয়ে করতে পারছি না। প্রতিশ্রুতি চুলোই যাক মেজদা, কিন্তু তুমি তো প্রতিভাকে ভালোবাসতে, তাকে ঘিরে বোনা স্বপ্নের জাল কি তাহলে? তার চরিত্রেরও তার উদ্যম সাথে ছিঁড়ে গেছে, তাই প্রতিমা নয়, আগামী পরশু ধর্মদাস চৌধুরী বোন টিনাকে আমি বিয়ে করছি। পারলে যেও, নিমন্ত্রণ রইল। ভুল কেন করবে বর্দা, তুমি যে নীলকণ্ঠ, তাই তো এই স্বার্থপর সমাজ সংসারে সব বিষ কণ্ঠে ধারণ করে। তার পারলাম কই থাক, তা যদি পারতাম তাহলে আমারই ফুলে সুখের স্বপ্ন দেখা একটা অসহায় মেয়ের জীবন কেন হাহাকারে ভরে যাবে? এতে তো আপনার কোনো দোষ নেই বর্দা, সবই প্রতিভার দুর্ভাগ্যের ফল। ভাগ্যের তোহাই দিয়ে নিজের ব্যর্থতাকে কেমন করে ঠাকবো পলাশ? একটা স্বার্থপর মানুষের কুকর্মে তাই মাথায় নিয়ে কেন কষ্ট পাচ্ছেন বর্দা? পলাশ তো ঠিক কথাই বলেছে রবি। রবি, আজ থেকে সেই বেঈমানটার কথা তুই ভুলে যা। কেমন করে ভুলে যাব মা? সাদের আমি কোলে পিঠে করে মানুষ করেছি, সেই ভাইয়ের কথা। ভাই কে ভাই? যে তোমার মতো দেবতার মাথায় তুলে দিয়েছে মিথ্যে কলঙ্কের বোঝা, যে তোমার মতো দেবতাকে পদদলিত করে আশ্রয় নিয়েছে ওই শয়তানের কোলে, তাকে তুমি ভাই বলে ক্ষমা করে দিলেও আমি কোনোদিন ক্ষমা করব না। সমাজে আমাদের মতো মানুষগুলোকে শুধু তুমি কেন, কেউ কোনোদিন ক্ষমা করবে না। তুমি ভুল বুঝেছো ঠাকুরপো, আমার গৌরবের বিচারে তোমাদের কোনো অপরাধ নেই ঠাকুরপো, কোনো অপরাধ নেই। সেই জন্য সে মৃত্যু ভয়ে উপেক্ষা করে ছুটে গেছিল ধর্মদাস চৌধুরী বাড়িতে আর তোমাকে উদ্ধার করতে। কিন্তু ও তো শেষ রক্ষা হলো না পলাশ, আমাদের পাপে ভেঙে খান খান হয়ে গেল দেবতার মন্দির। এর জন্য আমি অপরাধী, এর জন্য আমি অপরাধী বর্দা। আমারই দোষে আজ আপনাদের এই হাহাকার। প্রতিমা, আপনারা আমাকে ক্ষমা করুন। ক্ষমা? ক্ষমা তুমি চাইবে কেন মা? ক্ষমা তো চাইবো আমি। তুমি কি বলছো বাবা? তুমি ক্ষমা চাইবে কেন? প্রতিশ্রুতি ভঙ্গের অপরাধে। প্রতিশ্রুতি? আমি যে কথা দিয়েছিলাম প্রতিমা হবে এ বাড়ির বউ। ভুলে যান বদ্দা, যেটা হওয়ার না সেটাকে মনে পুষে রেখে কি লাভ? ওসব স্মৃতি মন থেকে মুছে ফেলে তুমি আবার আগের মতো চাষের কাজে মন দাও। আপনি কি জানেন নতুন ভিডিও এসে চাষির উন্নতির জন্য চাষিদের নিয়ে মিটিং করতে চাইছেন? হ্যাঁ বাবা, আমিও শুনেছি।
নতুন বিডিও সাহেব তোমার মতো কৃষক দরদি মাঠে মাঠে সোনার ফসল এবারে ফলেছে কাকা। সেই মা লক্ষ্মী ঘরেছে ঘর আলোয় ভরিয়ে দেবে। রবি রবি সেই মা লক্ষ্মীকে বরণ করে ঘরে তোলা লক্ষ্মী প্রতিমা আজ ধীরে ধীরে লজ্জার অন্ধকারে মুখ লুকাচ্ছে। আমি আমি কেমন করে তাকে সেই লজ্জার হাত থেকে মুক্তি দেব? কৌরব কৌরব লক্ষ্মী ভাইটি আমার, তুই তুই পারবি তোরে অসহায় দাদাকে একটা পথের সন্ধান দিতে? তোমার মতো রামচন্দ্র দাদার ভাই লক্ষণ আমি, তাই কোনো পথে সন্ধান দিতে পারবো কিনা জানি না, কিন্তু তোমার মর্যাদা রক্ষা করতে শুধু স্বর্গে নয় আমি নরকেও যেতে রাজি আছি। না না, নরকে নয় রে ভাই, নরকে নয়। তোকে আমি স্বর্গের পথে সন্ধান দেব, তুই শুধু আমায় কথা দে আমার কথার মর্যাদা রাখতে। আমি প্রজ্বলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করতে পারবো, আমি সুউচ্চ পর্বত শিখর থেকে মহাসমুদ্রে ঝাঁপ দিতেও কুণ্ঠাবোধ করবো না। আমার এ তুচ্ছ জীবন দান করে। না না, তুচ্ছ জীবন দান নয় ভাই, জীবন দান নয়। নতুন ভাবে জীবন শুরু করে এই সংসারে মা লক্ষ্মীর আসনটা পূর্ণ কর। তুই প্রতিমাকে বিয়ে করে মা 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 গো, আমি কি কোনো ভুল করছি মা? মাটি কাদা মাখা মূর্খ চাচ্ছি আমি, তাই আমার সিদ্ধান্ত। না বাবা না, কোনো ভুল তুই করিসনি বাবা। ওরে তুই তো শুধু মূর্খ চাষি নস, তুই যে মাটি মায়ের কোলে মাটি মাখা ভগবান। তাই এই শুভক্ষণে চন্দ্র সূর্য এবং আমার গর্ভধারিণী মেয়েকে সাক্ষী রেখে তোদের 4 হাত এক করে দিলাম। আগুনে পরশ মনে ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশ মনে ছোঁয়া প্রাণে। বিয়ে বাড়িতে নিমন্ত্রণ হয়েছে, তারপর যেতে আসতে দা ঠাকুরের ঘরে। এই খুশিতে আমি আমার স্বামীকে বলে দিচ্ছি, শোন আজ আমি সেজে গুজে বিয়ে বাড়ি যাবো। ওই মাছ ধরতে আমি কাদা মেখে মাছ ধরতে পারবো না, মাছ যদি ধরতে তো তুই যাবি। যা। নিশ্চয়, তুই কেন মাছ ধরতে যাবি? তোর কিসের অভাব? তুই একবার হ্যাঁ বললে তুই আমার সব অভাব ঘুচিয়ে দিবি। লাই তবে নয় তো কি 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 আনতে হবে একবার বলেই দেখ। আয়না, চিরুনি, হিমানি, কুমকুম, লিপস্টিক, ওগুলো তো সবই দরকার, কিন্তু আমার স্বামীটাকে ছেটে ফেল। ওটাকে রেখেই কি লাভ হচ্ছে তোর? অকর্মার ঢেকি, বেটা হোমেও লাগে না আর যোগ্যতাও লাগবে না। ঠিক কথা আমি কোনোদিন বলেছি, আমি নামে একাদশী কিন্তু চিরকাল থাকতে পারে উপবাসী। কিন্তু আমার কথা তুই বলে যা, আমি কান নাক চোখ মুখ সব দিয়ে শুনছি, তুই বলে শুধু শুনলে হবে না, একবার ভেবে দেখ। সে তোকে বিয়ে করেছে, তাহলে সংসার দায়িত্ব পালন করার কাজ নিশ্চয়। হ্যাঁ, এই কথাটা তো আমি ভেবে দেখি নাই। আর সেই জন্য তো তোর সেবেটা সুন্দর গদরটা খাটিয়ে যাক, তোর পাশটা একটু বসবো। বসবি? তা তো বসবি, কিন্তু জানিস আমার ছোটবেলাতে না ওই ফুটবল খেলার অভ্যাস ছিল, যদি তোকে বল মনে করে শট করে দিবি। তাতে কি হয়েছে? ভালোবাসা লাথিও মিষ্টি লাগে, তাহলে বসি। তো বসছিস, তারপরে আমি খুশি হয়ে বসছি, বলি এত ভয় কিসের? আমি তো পা তুলি নাই। তাতেই বা ভয় পাবো কেন সুন্দরী? তুই যে আমার প্রাণেশ্বরী, তুই যে আমার সোনা, তুই যে আমার মান। তোর কাণ্ড দেখে মনে হচ্ছে কষে একটা থাপ্পড় মারি। কেন ম্যানেজার বাবু? কৃষ্ণ করলে লীলা আর আমি করলে বিলা। বেশি বাজে কথা না বলে এখান থেকে বেরিয়ে যাও।
এখনই এখান থেকে চলে গিয়ে আপনার পথটা পরিষ্কার করে দিই। এই তো দিচ্ছি ভাইয়া, দিচ্ছি। আপনি হলেন মালিকের এক গ্রেডের চামচা। আপনার কথা মান্য করলে একাদশী চিরকাল আছি আমি উপবাসী। আর সবাই যখন পাত চেটে পুটে খায় তখন আমি চোখের জলে ভাসি। বলি যে বলে ওটুকু তেরে তোর মনে শান্তি হলো তো? বল এবার কি বলবি বল। বলার তো অনেক কিছু আছে রে। তোর এই ভরা যৌবনে কাশ্মীরি শরীরের মতো পেলে যখন কাদা মেখে মাছ ধরিস, কি করবো বল? পেটের দায়িত্ব আর এই কথা শুনবে না। তুই বলে আমি অবস্থা আমাদের ছেলে বাড়িতে না কাজের সব ব্যবস্থা। দুঃখ গুছাই দিবি লাই। তা কি কাজ বাবু? কোথায় কাজ? কেন আমাদের ছেলের বাড়িতে? জমিদার বাড়ি বলে কোথা? সে বাড়িতে কি আর কাজের অভাব? তুই বললে অবস্থা না কাজের ব্যবস্থা। তাহলে দেশে হাজার হাজার বেকার থাকতে তোর হঠাৎ আমার বউটার উপর দেওয়া হলো কেন? তুই বুঝতে পারছিস না? তুই ঠিক কথা বলেছিস বাবু। আমার মরদ তো বুঝতেই লাগছে তুই আমাদের দুঃখ দেখে লাই। আমার এই গতরটা দেখে তোর খুব মায়া হয়েছিল বাবু। বাবু সেই জন্য তো বলছি তোদের লোভের টম আমরা কোনোদিন কিনবো না। কিন্তু মনে রাখিস কালা, আমার স্যার এই গ্রামের মাথা ব্যাঙের ছাতা যখন তখন ভেঙে যাবে, তাই সেই ছাতা মাথায় দিয়ে তুই কোনোদিন আমার বউয়ের পিছনে লাগতে আসবি না। কিন্তু কালা, তুই কিন্তু ভুলে আমার শেষ কথাটা শুনে রাখ। যদি ভেবে থাকিস যে আমরা গরিব ছোট লোক বলে তোদের বাড়ির বৌঝিরা আমাদের বাড়ির খেয়ে না, তাহলে ভুল করছিস। না করেছিস, শুধু ভুল নয় মহা ভুল। যে ভুলের মাসুল একদিন কোড়াই গন্ডায় উসুল করে নেবে এই গরিব মানুষের দল। একটা উল্টি মেরে কথা বলার চেষ্টা করলে আমি তোমাকে উচিত শিক্ষা দেবো। কেনে গো ম্যাম সাহেব, আমার মরদটা তো হক কথাই বলছে না। ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলেছে। আর ছোট লোক হয়ে জন্মেছিস, তোরা চিরকাল ছোট লোকই থাকবি। জন্মের পরিচয় কেউ ছোট লোক ভদ্রলোক হয় না। ও বিচারটা হয় তার আচার আর ব্যবহারে। দা ঠাকুর তুই একই আপনি এই গ্রামের এক সাধারণ চাষি, চার ধুলো কাদামাকা সারা শরীর দিয়ে বের হচ্ছে মমতাময়ী মাটির গন্ধ। তা আমি জানি কিন্তু আপনার সাওয়ার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এ তুই কি বলছিস ম্যাম সাহেব? ও যে আমাদের ভাঙা চূড়া পুলাশডাঙ্গা গ্রামের দেবতা আছে, সেই দেবতাকে তুই অপমান করবি না ম্যাম সাহেব। সেই দেবতাকে তুই অপমান করবি না। দেবতা আই মিন মাটির ভগবান। ইয়েস, যাকে বলে গায়ে মানে না আপনি মরদ। তুমি ঠিকই বলেছো। আর তোদেরও বলি, শিক্ষার জ্ঞানে ঝাঁপিয়ে যারা গায়ের মেঠো পথে ফেরি করে বেড়ায়, তোরা মূর্খ জেলে হয়ে তাদের সঙ্গে তর্ক করে তাদের দামি সময়টা নষ্ট করিস কেন? আপনি কিন্তু আমাদের অপমান করছেন। জমির ফসলের মতো মান সম্মানটা জমিতে চাষ হয় না বোন, যে তা দিয়ে আমি তোমার আঁচল ভরে দেব। এ দা ঠাকুর তুই আঁচল পাবি কোথায়? ও ম্যাম সাহেব তো হিন্দি সিনেমার নায়িকার মতো। হ্যাঁ যাক শোন কালা, পুকুর থেকে বেবাড়ির মাছগুলো কখন ধরে দিবি? সেই মাছ ধরতেই তো আমি যাচ্ছিলাম দা ঠাকুর। যা, তোরা তোদের দায়িত্ব পালন কর, আমি একবার চট করে ঘুরে আসি। কোথাকে যাবি? বিয়ে বাড়ি ছেড়ে এই সময় কোথায় যাবি দা ঠাকুর? একবার বাগতিপাড়ায় যাবো রে কালা। নবী সাতরা ছেলে মুন্নাটার ভীষণ জট, কিছুতেই ছাড়ছে না। গিয়ে দেখি কি করা যায়। দা ঠাকুর তো নিজের ঘরের বিয়ে বাড়ি ছেড়ে দিয়ে তুই যাবি? কদম, বিয়ে বাড়িটা মিলনের উৎসব, আনন্দের ছড়াছড়ি, কিন্তু যেখানে একটা মানুষের জীবন মরণের সমস্যা, দা ঠাকুর এটাকে তো আগে দেখতেই হবে। দা ঠাকুর তাছাড়া তোরা সবাই যখন আছিস, তখন আমি 10 মিনিট পরে ফিরলেই কোনো কাজ আটকে থাকবে না। দা ঠাকুর কিন্তু মুন্নাটা, হ্যাঁ যাক, তোরা এগিয়ে চল, আমি একবার যাবো আর আসবো, একবার যাবো আর আসবো। চল কদম, বাজে মানুষের সঙ্গে বাজে বুকে সময় নষ্ট করার মতন সময় আমাদের নাই। তবে যাবার সময় একটা কথা ভুলে যায় বাবু, ভালো মানুষকে নিয়ে রং তামাশা করে তারাই, যারা জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই তারা কোনোদিনে ভালো হতেই পারে না। চল কদম। তুই ঠিকই বলেছিস রে কালাচাঁদ,
সত্যিই তো আমরা তোদের মতো সার্কাসে জোকার হতে পারলাম না। তুমি ঠিকই বলেছো তপেন্দু। সত্যি ওরা মানুষ নয়, ওরা আসলে কি জানো তো একটা জঙ্গলি গেও ভূত। আর সারা শরীর কাদা মোখা, কেমন যেন গাদে একটা বোটকা গন্ধ বেরোচ্ছে। কিন্তু অমনি একটা মেয়েকে তো তুমি বিয়ে করেছো। হ্যাঁ করেছি, কিন্তু কেন করেছি সেটা তো তোমার অজানা নয়। তাহলে স্যারের মিশন সাকসেস হওয়ার পর তুমি আমার বুকে ফিরে আসবে তো টিনা? কেন, তোমার থেকে কি আমি দূরে আছি? এই তো আমার সবসময় মনে হয় তোমার এ বুকে মাথা রেখে আমি আজীবনকাল কাটিয়ে দেব। মেরে খাবো মে जो आए आग मुझे चिढ़ जाए उससे कहो मेरी नींद न चुराए। मेरे खाबों में जो आए आग मुझे चिढ़ जाए उससे कहो मेरी नींद न चुराए। मेरे खाबों में जो তোমার উপমা শুধু তুমি, সৌরভের গলায় যেন তুমি একটা বাঁদরের গলায় মুক্তোর মালা। You are naughty boy. আরে কলিকাল পেরিতে দেখি হাত, পথে ঘাটে দৃশ্য দেখে হয়েছে না যে হাত। কে আপনি? কোথা থেকে আসছেন? আজকে আমি বাংলাদেশের পোলা। আমার নাম রহিম শেখ, আব্বার নাম করিম শেখ, আর তার আব্বার নাম চন্দ্র শেখ। কিন্তু বর্ডার পেরিয়ে তুমি অনুপ্রবেশ করে এদেশে এসেছো, তোমায় তো পুলিশে দেওয়া উচিত। বিএসএফ এর চোখে ধুলো দিয়ে এই দেশে ঢুকে পড়েছো, তোমায় তো পুলিশে দেওয়া উচিত। কোনো লাভ নাই, সব হালাই তো 2 নম্বরই মাল। তার মানে বিএসএফ পুলিশ আপনি আমি আমাকে হগলেই তো 2 নম্বরই। কে কার বিচার করবে ভাইজান? বাজে কথা বাদ দিয়ে তুমি এখান থেকে বিদায় হও। তা হইতেছি, কিন্তু শুনছিলাম আমাকে দেশে চাইতে এই দেশে তীর্থস্থান আছে বেশি। সেই তীর্থ দেশে এসে দিনে বড় দাগা পেলাম ভাইজান। কেন কেন? কবি বলেছেন এটা নাকি রূপসী বাংলা, সোনার বাংলা, কিন্তু এ হালাই তো এটা জঙ্গল। এখানে মানুষ পুরুষ মাইয়া হগলি চরিত্র হয়েছে, মানুষ মানুষে খুন করা বেবাগ মারতে পুঁতে ফেলেছে। তবে তোমাকে কই ভয়টা নাই ভাইজান, তুমি তো মানুষ খুন করে পুঁতে দাও নাই। যারা দিয়েছে তারা তার ফল ভোগ করবা। তুমি যা করছো চালায় যাও, তাতে কই পাপ নাই। এই দেশে সবাই যদি হনুমান হয়, কে কার বিচার করবে ভাইজান?
হাসি গান আনন্দের মাঝে বারবার আমার মনে হচ্ছে কোথাও যেন একটা ভুল হয়ে গেছে, আর সেই ভুলের জন্যই না না ওসব কথা এখন ভাববার সময় নাই। কই রে ও কালা, বলি তোদের কত দেরি, মাছ ধরার ব্যবস্থা হলো? হয়েছে মাঠান হয়েছে, তাই কালাচান থাকতে মাছ নিয়ে তোমায় কেন চিন্তা করতে হবে মাঠান? ওই কদমজলি নিয়ে থাকতে না কোনো তো চিন্তা নাই মাঠান, এগুলো লাটার বাটকে দরকার হবে না। তা তো বুঝলাম, তা তুই এতক্ষণ কোথায় কি করছিলিস? চলে ওই আনাজগুলো কেটে দিলাম, এবারে মাছগুলোকে কেটে ধুয়ে দেবো বাস। তুমি শুধু বসে বসে কাজগুলো বাতলে দিও মাঠান, তারপরে দা ঠাকুরের সম্মান। তা তোদের সেই দা ঠাকুরটি কোথায় গেছে শুনে? ও দা ঠাকুরকে নিয়ে কোনো চিন্তা করতে হবে মাঠান, ও ঠিক সময়ে চলে আসবে। তার মানে তোরা জানিস যে সে কোথায় গেছে? ওই কলম ছেলের জ্বরের খবর নিতে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বিপদ বুঝলি বুঝলি মাঠান, তুই ভাবছিস তো এটা কার ঘর? ও মাঠান, দা ঠাকুর তো গোটা গাঁটাই তো দা ঠাকুরের ঘর রে মাঠান। ঠিক আছে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, যা দেখিনি তোরা এখন কি মাছ কাটার ব্যবস্থা কর। ঠিক আছে দেখ মাঠান, এই আমি যাবো, এই কদম জেলেনির রুটি না কেমন করে মাছের মাথাগুলোকে গেছে ঘেঁচ করে কেটে দেখ, তুই সেটাই দেখ। আমিও যাই মাঠান, জালটাকে রেখে ওদিকের কাজগুলো দেখে গিয়ে। গায়ের কারো বিপদের কথা শুনলে আমার রবি ঘরের কথাও ভুলে যায়। তা যাক, আমার রবি তো সারা গায়ের মানুষের কাছে দেবতুল্য ভগবান, কিন্তু তার নিজের বিপদ। আরে মাসিমা, যা শিরের সর্বাঘাতের সমান। পলাশ কি বলছো তুমি? ঠিকই বলছি মাসিমা। বর্দা কই বর্দা? দরকার দরকারে বার্তাকে পাবে না তাই কি কোনো হয় পলাশ? হঠাৎ তুমি ও বাড়ি ছেড়ে এ বাড়িতে, তাহলে কি ও বাড়িতে কোনো বিপদ? ও বাড়িতে নয় বর্দা, বিপদ আচরণে পড়েছে এ বাড়ির দুয়ারে। পলাশ কি হচ্ছে খুলে বলো পলাশ। পূর্ব চাষের জমি নষ্ট করে ধর্মদাস চৌধুরী স্টিল কারখানা তৈরি কাজে আমরা বাধা দিই, আর সেই কাজে নেতৃত্ব দিয়েছিল গৌরব। তাই ধর্মদাস চৌধুরী পোশাক উত্তা দারোগা সুনীল তরফদার গৌরবের গ্রেপ্তারি পরোয়ানা আজ কার্যকর করতে চায়। আমার বিশ্বস্ত এক পুলিশের কাছে এই খবর পেয়ে আপনার কাছে ছুটে এসেছি বর্দা। কি হবে এখন, কি হবে রবি? এরা যদি এই অবস্থায় গৌরবকে অ্যারেস্ট করে তাহলে এই ঠাকুর বংশের মান সম্মান রক্ষা করতে তোমার রবি প্রাণ দেবে মা, কিন্তু এই বংশের কি এতটুকু কালি ছিটে রাখতে দেবে না? এই নাও টাকা, সব কাজ ফেলে তুমি ছুটে যাবে হাইকোর্টে। 24 ঘন্টার মধ্যে সকলের অগ্রিম জামিন করে তুমি এই গায়ের বুকে পা রাখবে। বলো বলো পলাশ, পারবে তুমি পারবে? শুধু পারবো নয় বর্দা, পারতে যে আমাকে হবে। আমি যে ভগবানের আদেশ পেয়েছি, ভগবান রামচন্দ্রের আদেশে হনুমান গন্ধমাদক পর্বত তুলে এনেছিল, আর আমি আমার প্রয়োজনে ভগবানের আদেশে প্রয়োজন হলে এই হাইকোর্টকে পলাশডাঙ্গা গ্রামে বুকে তুলে নিয়ে আসবো। কি হবে রবি, কি হবে? পলাশ যদি আগাম জামিন আনতে না পারে তাহলে? পাবে মা, পাবে, নিশ্চয়ই পাবে। জীবনভর মামাটি মানুষের সেবা করে আমি কি এটুকু আশা করতে পারি না যে তিনি আমাদের রক্ষা করবেন? বিপদ কোথায় বিপদ বর্দা? হ্যাঁ না, বিপদ হবে কেন? আজকের এই শুভ দিনের আনন্দ অনুষ্ঠানে কোনো বিপদ আমাদের স্পর্শ করতে পারবে না। থাক বাবা থাক থাক, তোরা সুখী হ মা, সুখী হ বাবা। মা, প্রণাম কর। এদের বরণ করে ঘলতরের ব্যবস্থা করো। তোর সীমন্তের সিঁদুর চির অক্ষয় হোক। যাচ্ছি মা যাচ্ছি, এখনই আমি গিয়ে সব ওদের ডেকে নিয়ে। বর্দা, তুমি কি আমার কাছে কোনো কথা গোপন করতে চাইছো? না রে পাগল, না। এমন কি কথা আছে যা আমি তোর কাছে গোপন রাখবো? অনেক কথাই আছে গোপীরঞ্জন বাবু, যা আপনি আপনার ভাইদের কাছে গোপন রাখবেন। এ কি পুলিশ? ইয়েস, সময় আর জয় যেমন কার জন্য অপেক্ষা করে না, তেমনি আইনও সব কিছুর ঊর্ধ্বে কোনোদিন কাউকে রাত করে না। তার মানে ইউ আর আন্ডার অ্যারেস্ট। বাট হোয়াই? একদল গুন্ডা নিয়ে ধর্মদাস চৌধুরী কারখানার কাজে বাধা দেওয়া এবং তার কর্মরত শ্রমিকদের আহত করার অপরাধে আপনাকে আমি অ্যারেস্ট করলাম। ওরে ও ওরে দাঁড়ান অফিসার, গৌরবকে অ্যারেস্ট করার আগে আপনি আপনার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। না, কারো কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। জনগণের চাকর হয়ে জনগণের প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য।
নইলে আমরা তার প্রশ্নের উত্তর আদায় করিতে জানি। তার মানে একটা ঘটনা ঘটে যাওয়া 3 মাস পর আজ হঠাৎ আপনার আসামি ধরার সাহায্য গেল কি করে? কার কাছ থেকে কত টাকার বিনিময়ে ছোপ বুঝে কম মারতে চাইছেন? বাজে কথা বাদ দিন, আইন তার নিজের পথেই চলবে। আজ আপনি ফিরে যান অফিসার। আগামীকাল বেলা 3টার সময় আমার ভাই আপনার থানায় সারেন্ডার করবে। বেশ, আপনার কথার উপর বিশ্বাস রেখে আজ আমি চলেই যাচ্ছি, কিন্তু আগামীকাল যেন গৌরব বাবু থানায় গিয়ে সারেন্ডার করেন, নইলে ফল হইতে বিপরীত হবে। চলি। সুখী সুখী বাসর কাজের আমার ওই উজ্জ্বল মুহূর্তগুলো আমার জীবন থেকে আজ হারিয়ে গেছে। আজ আমি শুধু বেঁচে আছি প্রতিশোধের আশায়। তার জন্য যদি প্রয়োজন হয় আমার ওই দেবতুল্য স্বামীর বুকে চরম আঘাত আনবো। এনে এই সংসারটাকে ভেঙে তছনছ করে আমি এই সংসার ছেড়ে চলে যাব। প্রতিমা, খবরদার তুমি আমার গায়ে হাত দেবে না। খবরদার হাত দেবে না। তুমি একটা বেঈমান, তুমি একজন মিথ্যাবাদী, তুমি একজন প্রবঞ্চক। কিন্তু আমি আমার জীবনের ভগবান বর্দার আদেশ পালন করেছি, আর তোমায় লোক লজ্জার হাত থেকে বাঁচাতে বিয়ে করছো না? বিয়ে করে উদ্ধার করছো না? কে বলেছিল? কে চেয়েছিল তোমার বদলতা? কে চেয়েছিল আমি সারাটা জীবন আমি বলে থাকতে চেয়েছিলাম? তাহলে সেদিন তুমি তোমার অমতের কথা জানালে না কেন? কেন সেদিন নীরব সম্মতি জানিয়ে এই বিয়ে করতে আমায় বাধ্য করলে? সেদিন আমি প্রতিবাদ করি বলে ভেবো না, সেদিন আমি প্রতিবাদ করিনি। কিন্তু সারাটা জীবন তোমার মতন বাদলের গলায় আমি মুক্তর মালা হয়ে ঝুলে থাকবো, এই কথা তুমি ভাবলে কেমন করে? সেদিনে তোমার অক্ষমতার দায় আমার উপর চাপিয়ে আজ তুমি আমায় মনের সুখে অপমান করছো। তোমার সব অপমান আমি মাথা পেতে নিচ্ছি প্রতিমা। কেন তুমি নীরবে মাথা পেতে নেবে? কেন? কারণ আমি যে আমার ভগবান দাদার আদেশ পালন করেছি। হাজার অনিচ্ছা সত্ত্বেও যে সংসার জালে তুমি জড়িয়ে পড়েছো তা থেকে সহজে তুমি মুক্তি পাবে না প্রতিমা। আমাকে স্বামী বলে মানতে হবে না, আমাকে সঙ্গ দিয়ে তোমার নারীত্বের অবমাননা করতে হবে না। আমরা এক ঘরে থাকলেও তুমি তোমার পূর্ণ স্বাধীনতায় এবং মর্যাদায় থাকবে। শুধু একটা অনুরোধ প্রতিমা, এই সংসারে আমি কারোর কোনো অনুরোধ রাখতে রাজি নই। তোমাকে হবে প্রতিমা, এই 4 দেওয়ালের বাইরে তোমায় গড়ে তুলতে হবে এক নকল স্বামী স্ত্রীর সম্পর্ক, যা দেখে আমার স্বর্গাদপি গরিয়সী জননী আর আমার ভগবান স্বরূপ বর্দা জানতে না পারে তোমার আমার প্রকৃত সম্পর্ক কি। তার মানে এই সংসারে থাকে আমাকে অবিরত শাস্তি হবে। জীবনের প্রয়োজনে অনেক কিছুই করতে হয় প্রতিমা, নইলে আমিও কি ভেবেছিলাম মার বর্দার কাছে আমায় মিথ্যে কথা বলতে হবে? মিথ্যেটা বলেছো সেটা তোমার একমাত্র ব্যাপার, আমার তাতে কিছু যায় আসে না। শোনো, আর তুমি তো দাদা ভক্ত। ঈশ্বরের কাছে কামনা করি আমি যেন যুগে যুগে এরকম বুদ্ধিহীন দাদা ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে পারি। তাতে যদি তোমার মতো স্ত্রীর শত লাঞ্ছনা গঞ্জনা আমায় সহ্য করতে হয়, তাতেও আমি বিন্দু মাত্র দুঃখ পাবো না। অর্থাৎ মা আর বদাই তোমার জীবনে সবকিছু, আমি কেউ নই। স্বার্থপরতা সুরমা চোখে লাগিয়ে সমাজ সংসারের চোখে নিজেকে ছোট করতে যেও না প্রতিমা, কারণ মা থাকবে মায়ের আসনে, বর্দা থাকবে দাদার স্থানে, আর স্ত্রী থাকবে সর্বাঙ্গ জুড়ে। তাই স্নেহ মায়া মমতাকে তুমি বিভেদের দাড়ি পাল্লায় মাপতে যেও না প্রতিমা। আমাকে প্রত্যাখ্যান করছো, তাই স্বামিত্বের অধিকার নিয়ে কোনোদিন তোমার সামনে আমি দাঁড়াবো না। কোনোদিন চাইবো না আমার স্ত্রী আমায় আদর যত্ন শ্রদ্ধা ভালোবাসায় ভরিয়ে তুলুক। আমি যেন এমনি ভাবে সারা জীবন বলতে পারি, তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকা বড় কাকে যে বোঝাবো আমি, লাগে কত
তোমার এই স্মৃতি নিয়ে বেঁচে থাকা বড় দায়। কাকে যে বোঝাবো লাগে কত অসহায়। ভেঙে গেল ঘর, হলাম যা যাব। ভেঙে গেল ঘর, হলাম যা যাব। কি পেলাম তার প্রতিদানে, কত আশা ছিল এ জীবনে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? ভেঙে গেল হলাম যা যাব। ভেঙে গেল হলাম যা যাব। কত আশা ছিল এ জীবনে, কি পেলাম তার প্রতিদানে। আমি ধর্মদাস চৌধুরী, প্রয়োজনে আমি মানুষের পায়ে ধরি, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তোকে আমি গামছা পরিয়ে গঙ্গা জড়িয়ে আমি গঙ্গা পার করি। ওখানে ফুল স্টপ মাই ডিয়ার ব্রাদার। হোয়াট ডু মিন? কারণ কথার মাঝে তুমি একটুখানি ভুল বলে ফেলেছো। কথাটা গামছা পরিয়ে হবে না, বলো গামছাটুকু পর্যন্ত কেড়ে নিয়ে উলঙ্গ করে। তুই হঠাৎ বাগান বাড়ি ছেড়ে এখানে এলি কেন? জানতে এলাম গ্রামের ওই সহজ সরল গরিব চাষিটার বুকে ছেলের আঘাত না হলে কি তোমার চলছিল না দাদা? দেবদাস কি বলছিস তুই? নাকি আপামর গরিব মেহনতি মানুষের কাছে তার ওই জনপ্রিয়তাই তোমায় প্রতিহিংসা পরায়ণ করে তুলেছে, যে তুমি তার ভাইকে মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলে পাঠাতে চাইছো। তুই আমায় ভুল বুঝছিস। আমি কিচ্ছু জানি না। ঠাকুর পরিবারকে সাহায্য করার জন্য যা করেছে ওই সৌরভ ঠাকুরই করেছে। দাদা, সৌরভ ঠাকুরের মতো বেঈমান বিশ্বাসঘাতকগুলো যদি এসে দলে দলে এই বাড়ির উপরে আশ্রয় নেয়, তাহলে এ বাড়ির উপর চিলসো গুরুদের বেশি দিন সময় লাগবে না দাদা। দেবদাস কি বলতে চাস তুই? তুই কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস দেবদাস। তার জন্য তোমার কাছে জোরহাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি দাদা।